তোমরা সবাই কেমন আছো? আজ উচ্চ মাধ্যমিক প্রথম বর্ষের তোমাদের জন্য আমি বাংলা দ্বিতীয় পত্রের উপসর্গ বিষয় নিয়ে আলোচনা করব। যেহেতু করোনাকালীন সময়, এই করোনাকালীন সময়ে বাইরে বের হওয়া সম্ভব না, আমাদের প্রত্যক্ষ ক্লাস নেওয়া সম্ভব না, এজন্য মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে আমরা এই অনলাইন ক্লাস নেওয়ার জন্য হাজির হয়েছি। এখন এই যেহেতু আমরা গতদিন একটা ক্লাস নিয়েছি, আজ দ্বিতীয় দিন ক্লাসের তোমাদের, সেই দ্বিতীয় দিন ক্লাসে আমরা আজ উপসর্গ নিয়ে আলোচনা করব। আমাদের প্রথমে উপসর্গটা কী বা কাকে বলে এইগুলো নিয়ে জানতে হবে। আমাদেরকে প্রথমে জানতে হবে উপসর্গ কী। এখন উপসর্গটা হলো, প্রথমে বলতে হবে যে উপসর্গ হলো অর্থহীন কিছু অব্যয়সূচক শব্দ। তাহলে উপসর্গ হলে কী হবে? অর্থহীন হতে হবে এবং অব্যয়সূচক শব্দ। এই অর্থহীন অব্যয়সূচক শব্দ যখন কৃদন্ত বা নাম শব্দের পূর্বে বসে ওই শব্দটার অর্থের দ্যোতকতা সৃষ্টি করবে, কিংবা অর্থের সংকোচন করবে, কিংবা অর্থের সম্প্রসারণ করবে, পরিবর্ধন করবে। তাহলে উপসর্গটা কি বলো শিক্ষার্থীবৃন্দ? যে কিছু অব্যয়সূচক শব্দ যার নিজস্ব কোনো অর্থ নেই, কিন্তু কখনো কৃদন্ত কিংবা নাম শব্দের পূর্বে। কৃদন্ত শব্দটা কি? ধাতুরকে বা শব্দের মূল হলো ধাতু এবং সেটা হলো কৃদন্ত শব্দ, ধাতু থেকে উৎপন্ন। আর নাম শব্দ হলো যেগুলো তোমার মৌলিক শব্দ না, অর্থাৎ যেগুলো সবসময় তোমার ভাঙ্গা যায় বা আলাদা করা যায়, এটা মৌলিক যৌগিক। এই ধরনের যে শব্দ আছে, এই সব শব্দের পূর্বে কিন্তু এরা বসতে পারে, এবং বসে সেটা অবশ্য অব্যয়সূচক কিছু শব্দ বসে উক্ত শব্দটার অর্থের সংকোচন করবে, প্রসারণ করতে পারে, পরিবর্তন করতে পারে, অর্থাৎ শব্দটাকে নতুনভাবে তৈরি করতে পারে। এটা হলো মূলত উপসর্গ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের একটা কথা জানতে হবে যে উপসর্গ আর প্রত্যয় এই দুটা জিনিসের মূল একটা পার্থক্য আছে। সেটা কি জানো? উপসর্গটা কিন্তু শব্দের পূর্বে বসে আর প্রত্যয়টা পরে বসে। আমাদের এটা সবসময় মাথায় রাখতে হবে যে উপসর্গটা কিন্তু শব্দের পূর্বে বসবে। চলে গেল। তাহলে আমরা উপসর্গ সম্পর্কে একটু জানলাম, ধারণা লাভ করলাম। এইবার আমরা উপসর্গ কয় প্রকার, আমাদের যে ভাষা, এই ভাষাতে উপসর্গ আমরা সাধারণত 3 প্রকার পেয়ে থাকি। একটা হলো খাঁটি বাংলা উপসর্গ। কি পেয়ে থাকি? খাঁটি বাংলা উপসর্গ, খাঁটি বাংলা উপসর্গ। আরেকটা কি পেয়ে থাকি? সংস্কৃত উপসর্গ, আর একটা হলো বিদেশি উপসর্গ। এই খাঁটি বাংলা উপসর্গের কয়টা আমাদের খাঁটি বাংলা উপসর্গ আমরা হলো বিষ্ট, অ, অঘ, অ, জনা এরকম। কিন্তু আর সংস্কৃত উপসর্গ হলো 20টার ভিতর যেরকম অভি, অপি, অনু এরকম। তারপর আর বিদেশি উপসর্গ হলো যে সকল উপসর্গ বিদেশি ভাষা থেকে। এখন বিদেশি ভাষা বলতে ইংরেজি ভাষা হতে পারে, আরবি ভাষা হতে পারে, ফরাসি হতে পারে, যে কোনো এইরকম ওই ভাষাগুলো থেকে যে উপসর্গগুলো আমাদের ভাষায় ইউজ করা হয় বা ব্যবহৃত হয়। যেরকম ইংরেজি ভাষায় কিছু উপসর্গ আমাদের ভাষায় ব্যবহার করা হয়, যেমন সাবস্ক্রিপ্টর, তারপর হাফ প্যান্ট, তারপরে কি ফুল প্যান্ট, এইগুলা কিন্তু ইংরেজি উপসর্গ। তারপরে আরবি উপসর্গ যেমন আম, খাস, বা যেমন খাস মহল আমরা বলি, এইরকম ধরনের উপসর্গ সেগুলো হলো বিদেশি। এই বিদেশি ভাষা মানে আমাদের ভাষা ব্যতিরিক্ত যেগুলো বিদেশি, আর এই সংস্কৃত থেকে, এই দুটো থেকে যেগুলো বাদে বিদেশি থেকে এসে সেগুলো হলো আমাদের বিদেশি উপসর্গ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের একটা জিনিস মনে হয় একটু জেনে রাখা দরকার যে এই বাংলা আর সংস্কৃত এই দুইটা উপসর্গের ভিতর কয়েকটা উপসর্গের মিল আছে। 4টা উপসর্গ। সেই 4টা উপসর্গ হলো বিনিশুয়া, এই 4টা উপসর্গ হলো তোমরা বাংলা উপসর্গ, খাঁটি বাংলা উপসর্গ তো পাবে। বাংলা মানে খাঁটি বাংলা উপসর্গ। খাঁটি বাংলা বলতে বসছো যে আমাদের অনজ মানে আমাদের নিজস্ব যেটা, আর সংস্কৃত হলো সংস্কৃত ভাষা থেকে এসে, সেটা তো বুঝো। এখন এই দুটো উপসর্গের, এই সংস্কৃত আর খাঁটি বাংলা উপসর্গের এই দুটার ভিতর 4টা উপসর্গ আমাদের মিল আছে, সেটা হলো বিনিশুয়া, এই 4টা উপসর্গ। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধু, আমরা কি জানলাম যে উপসর্গ কাকে বলে? যে সকল অব্যয়সূচক শব্দ তোমার কৃদন্ত কিংবা নাম শব্দের পূর্বে বসে শব্দের অর্থের দ্যোতকতা করে, কিংবা সংকোচন, প্রসারণ, পরিবর্তন এটা করে, সেটা হলো উপসর্গ। উপসর্গ কত প্রকার? 3 প্রকার। খাঁটি বাংলা উপসর্গ, সংস্কৃত উপসর্গ, বিদেশি উপসর্গ। খাঁটি বাংলা উপসর্গ কয়টা? আমাদের 21টা। আর সংস্কৃত উপসর্গ কয়টা জানবো? 20টা। আর বিদেশি উপসর্গ অপরিসীম, এর কোনো সীমারেখা নেই, কারণ ইংরেজি ভাষায় অনেক আছে, আরবি ভাষায় অনেক আছে, এরকম অনেক ভাষার উপসর্গ যেগুলো আমাদের ভাষায় ব্যবহৃত হয় সেগুলো হলো বিদেশি উপসর্গ। এখন
আমরা তাহলে মূল উপসর্গ যে সকল অব্যয়সূচক বর্ণ বা বর্ণ সমষ্টি শব্দ বা শব্দের মূলের পূর্বে বসে শব্দ গঠন করার পাশাপাশি শব্দের অর্থের পরিবর্তন সংকোচন পরিবর্তন করে তাকে উপসর্গ বলে। তোমরা এই উপসর্গের সংজ্ঞাটা কিন্তু একটু লিখে রাখবে যে সকল অব্যয়সূচক বর্ণ বা বর্ণ সমষ্টি শব্দ বা শব্দমূলের পূর্বে বসে শব্দ গঠন করার পাশাপাশি শব্দের অর্থের পরিবর্তন সংকোচন পরিবর্ধন করে সেটাই হলো উপসর্গ, এটা মনে রাখবে। এবার শিক্ষার্থীবৃন্দ আমাদের একটা প্রশ্ন প্রায় আসে এই উপসর্গ সম্পর্কে, সেটা হলো উপসর্গের অর্থবাচকতা নাই কিন্তু অর্থদ্যোতকতা আছে। উপসর্গের অর্থবাচকতা নেই, অর্থাৎ নিজস্ব কোনো অর্থ কিন্তু এদের নাই, এরা কিন্তু অর্থদ্যোতকতা আছে, অর্থাৎ শব্দের পূর্বে এরা বসে নতুন নতুন অর্থ যে একটা শব্দ তৈরি করতে কিন্তু এরা ওস্তাদ, অর্থাৎ এরা স্বাধীনভাবে যখন বসে স্বাধীনভাবে কিন্তু বসলে এদের নিজস্ব কোনো অর্থ তোমরা পাবা না। এই জন্য এই প্রশ্নটা আমাদের কিন্তু ম্যাক্সিমাম পরীক্ষায় এসে থাকে, আমাদেরকে এই জন্য জানতে হবে এটাকে বিশ্লেষণ করে যে এটা কিভাবে হয় বা কিভাবে হলো। আমরা যে এটা বললাম যে উপসর্গের অর্থবাচকতা নেই কিন্তু অর্থদ্যোতকতা আছে, এটা আমরা কিভাবে এটা মানে বোঝাতে পারি। দেখো, উপসর্গের অর্থবাচকতা মানে নিজস্ব কোনো অর্থ নেই, অর্থাৎ উপসর্গের নিজস্ব কোনো অর্থ নেই কিন্তু শব্দের পূর্বে বসে ওই শব্দগুলোকে বিভিন্নভাবে পরিবর্তন করে থাকে। প্রথমে দেখো অর্থদ্যোতকতা, আমাদের একটা উপসর্গ দেখো হার, এই উপসর্গটাকে হার একটা উপসর্গ, এই হার উপসর্গটা হার একটা শব্দ, উপসর্গ না, এখানে হার একটা শব্দ, এই শব্দটার পূর্বে দেখো বিভিন্ন প্রকার উপসর্গ, হার একটা শব্দ, এই শব্দের পূর্বে বিভিন্ন প্রকার উপসর্গ বসে কিন্তু এই শব্দটার কিন্তু অন্যরকম পরিবর্তন করে ফেলছে, অর্থাৎ দ্যোতকতা তৈরি করছে, একটা শব্দ থেকে অন্য শব্দ তৈরি হয়েছে। যেরকম প্রোফিলাসার, প্রহার মানে মার দেওয়া, তোমরা বোধহয় নিশ্চয় জানবে। বিহার আনন্দ, উপহার মানে গিফট। তাহলে হার একটা শব্দ কিন্তু, অথচ এই একটা শব্দকে এক একটা উপসর্গ বসে এক এক রকম মিনিং তৈরি করে ফেলতেছে। তাহলে শিক্ষার্থী বন্ধু এটা বুঝতে পারছো তোমরা যে উপসর্গের নিজস্ব কিন্তু অর্থ না, অথচ পর বিয়োগ এগুলো যদি আলাদা করে রাখা হয় এদের নিজস্ব কিন্তু ওরা অর্থ তৈরি করতে পারতেছে না, অথচ একটা শব্দের পূর্বে বসে অর্থগুলো কিভাবে চেঞ্জ করে ফেলতেছে এটাই। এবার আবার দেখো যে হলো তোমার অর্থের পরিধি বৃদ্ধি করে ফেলে, অর্থাৎ অর্থটাকে যে কোনো শব্দের অর্থটাকে বড় করে ফেলে। শিক্ষার্থীবৃন্দ দেখো পরিবর্ধন করে ফেলে, যেরকম জরুরি, অর্থাৎ বৃদ্ধি করে ফেলে, বর্ধিত করে ফেলে জরুরি। আমরা যদি অতি উপসর্গটা জরুরি শব্দের পূর্বে করে দেয় তাহলে কি হবে, অতি জরুরি মানে জরুরি থেকে গুরুত্বপূর্ণ আরো বেশি জরুরি, তাহলে এটাকে বৃদ্ধি করে পরিবর্তন করে ফেলতেছে। আবার কখনো কখনো একটা উপসর্গ আবার অর্থের সংকোচন করে ফেলে, অর্থাৎ অর্থটাকে ছোট করে ফেলে। দেখো দেশ একটা শব্দ, তাই না, আমরা জানি একটা দেশ, আমাদের যেরকম বাংলাদেশ একটা দেশ, এরকম ধরনের দেশ একটা দেশ, কিন্তু এই দেশ এই শব্দটার পূর্বে যদি আমরা পুরো উপসর্গ যুক্ত করে দেয় তাহলে কি হবে, প্রদেশ মানে দেশের ভিতর, ইন্ডিয়ায় কিন্তু এই যে কতগুলো প্রদেশ আছে না, তোমরা তো বোধহয় জানো, আমাদের ভারতবর্ষের ভিতর, ইন্ডিয়ার ভিতর, ভারতে এখন ওর ভিতর অনেকগুলো প্রদেশ আছে, মানে দেশের ভিতরে একটা ছোট ছোট অংশ ভূখণ্ড যেটাকে আমরা প্রদেশ বলি, তাহলে কি ছোট করে ফেলতেছে। তাহলে দেখো এটা অর্থের একরকম সংকোচন করতেছে, একরকম এইটা, আর পরিবর্তন দেখো জরুরি অত পরিধি বেড়ে গেছে, শব্দের পরিবর্তন বৃদ্ধি করে ফেলতেছে, আবার শব্দের অর্থ দ্যোতকতা তৈরি করতেছে। তো একটা শব্দের পূর্বে অর্থের কিভাবে দ্যোতকতা তৈরি করতে, প্রহার বিহার উপহার, আবার বৃদ্ধি করতেছে অতি জরুরি, আবার সংকোচন করতেছে প্রদেশ। তাহলে এই উপসর্গগুলো দেখে তাহলে আমরা এটা যদি বলা হয় যে উপসর্গের অর্থবাচকতা নেই কিন্তু অর্থদ্যোতকতা আছে, এটা ঠিক না। কারণ ঠিক এইভাবে যে এটা নিজস্ব কোনো অর্থ নেই, এটা নিজস্ব কোনো অর্থ এরা প্রকাশ করতেও পারে না, যদি শব্দের সাথে এদের আলাদাভাবে কোনো বসানো হয়, শব্দের সাথে না বসিয়ে, তাহলে এরা নিজস্ব কোনো অর্থ দিতে পারতেছে না। অথচ শব্দের পাশে বসে এরা কীভাবে শব্দটাকে উল্টে পাল্টে একদম অন্যরকম করে ফেলতেছে। যেরকম প্রহার বিহার উপহার, এটা শব্দের অর্থদ্যোতকতা তৈরি করতেছে, আবার কি করতেছে, তোমার শব্দের পরিধি বৃদ্ধি করতেছে, আবার কি করতেছে, শব্দটাকে সংকোচন করতেছে। তাহলে আমরা অবশ্যই বলতে পারি উপসর্গের অর্থবাচকতা নেই কিন্তু অর্থদ্যোতকতা আছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা আজকে শিখলাম যে প্রথমে আমরা শিখলাম উপসর্গ কাকে বলে। প্রথমে আমরা কি বলবো, উপসর্গটা কাকে বলে, যে সকল অব্যয়সূচক শব্দ অর্থাৎ অর্থহীন, যাদের নিজস্ব কোনো অর্থ নেই, সেই সকল অব্যয়সূচক শব্দ বা ধাতুর পূর্বে বা কৃদন্ত বা নাম শব্দের পূর্বে বসে শব্দের অর্থের পরিবর্তন সংকোচন সম্প্রসারণ
কিংবা নতুন শব্দ তৈরি করে, সেটা হলো উপসর্গ। এখন এই উপসর্গ আমরা কয় প্রকার জানবো? উপসর্গ 3 প্রকার: খাঁটি বাংলা উপসর্গ, সংস্কৃত উপসর্গ এবং বিদেশি উপসর্গ। এই খাঁটি বাংলা উপসর্গ কয়টা? আমাদের 21টা। সংস্কৃত উপসর্গ কয়টা? 20টা। এবং বিদেশি উপসর্গ, বিদেশি অনেক অনেক ভাষা থেকে যেগুলো আছে এদের কোনো নির্দিষ্টতা নেই, এগুলো হলো বিদেশি উপসর্গ। আমাদের একটা মূল জিনিস জানতে হবে, সেটা কি? যে বাংলা খাঁটি বাংলা উপসর্গ, সংস্কৃত উপসর্গ, 4টা উপসর্গ একই রকম আছে, সেটা হলো বি, নি, সু, আ, এই 4টা। এবার তারপরে আমরা আরেকটা কি জানবো, যে উপসর্গের অর্থবাচকতা নেই কিন্তু অর্থদ্যোতকতা আছে। অর্থাৎ উপসর্গের নিজস্ব কোনো অর্থ নেই, কিন্তু শব্দের পূর্বে বসে উপসর্গের অর্থের সম্প্রসারণ, সংকোচন, অর্থদ্যোতকতা ইত্যাদি তৈরি করে। যেরকম হার শব্দের বসে পূর্বে, পর, বি, উপ, এই 3টা উপসর্গ বসে ভিন্ন ভিন্ন শব্দের দোতনা তৈরি, একই শব্দের ভিন্ন দোতনা তৈরি করতেছে। আর পরিবর্তন যেরকম বৃদ্ধি করতেছে, জরুরি, অতি জরুরি, এটা শব্দের বৃদ্ধি ঘটাচ্ছে। আর সংকোচন করতেছে কিভাবে? যেরকম দেশের পূর্বে পর উপযুক্ত হয়ে কি করতেছে? প্রদেশ, অর্থাৎ সংকোচন করে ফেলতেছে। তাহলে আমরা এটা অবশ্যই বলতে পারবো বা বলতে পারি, উপসর্গের অর্থবাচকতা নেই কিন্তু অর্থদ্যোতকতা আছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি বোধহয় তোমাদের বোঝাইতে পারছি যে উপসর্গ কাকে বলে এবং উপসর্গ কত প্রকার, কী কী, এবং খাঁটি বাংলা আর সংস্কৃত উপসর্গের যে 4টা একই উপসর্গ আছে এবং উপসর্গের অর্থবাচকতা নেই কিন্তু অর্থদ্যোতকতা। এটা বোধহয় আমি তোমাদের আজ একটু শেখানোর চেষ্টা করলাম, বা কতটুকু পেরেছি সেটা তোমাদের উপর নির্ভর করবে। এখন তোমাদের যদি আরও কিছু জানার প্রয়োজন থাকে বা তোমরা জানতে চাও, কোথাও বুঝতে যদি তোমাদের সমস্যা হয়, অবশ্যই আমাদের কলেজের পেজ আছে, ওই পেজে আমি আমার ভিডিওটা আপলোড করে দিলে তোমরা কমেন্ট বক্সে ওটা কমেন্ট করে আমার কাছে প্রশ্ন করলে আমি তোমাদের প্রশ্নের উত্তরগুলো দেওয়ার জন্য চেষ্টা করবো আর সমাধান করার চেষ্টা করবো। এই করোনাকালীন সময়ে তোমরা কেউ বাইরে যেও না, সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ। আজ এই পর্যন্ত।